ভারী বৃষ্টিতে আজও ডুবে আছে কক্সবাজার। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় ভোগান্তি চরমে। নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি। সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। মার্কিন রাজস্ব কর্মকর্তার নেতৃত্বে ঢাকায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিকেলে আসবেন ডোনাল্ড লু। জানানো হবে অর্থনৈতিক সংস্কারের নানা দিক, বলেন অর্থ উপদেষ্টা। গ্রেফতারি পরোয়ানা জারি হলেও শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন হবে, বলছেন আইনজীবীরা। বিচার নিশ্চিতে ঢাকা দিল্লি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ। সংরক্ষিত কোটায় শেখ হাসিনার গাড়ি চালক, মন্ত্রী, এমপিদের নামে ২,০০০ প্লট, পূর্বাচলেই ১,০০০। আওয়ামী সরকারের নির্দেশেই বরাদ্দ দেয় রাজুক। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ভারী বৃষ্টিতে আজও ডুবে আছে কক্সবাজার। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। কক্সবাজারের বিভিন্ন এলাকা এখনো পানিতে তলিয়ে রয়েছে। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে সকাল থেকে সারা দেশে দমকা হাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামে ভোরের দিকে বৃষ্টিতে জলজট দেখা গেলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে পানি নেমে গেছে। সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সারা দেশে আগামীকাল দুপুর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল পর্যন্ত দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দক্ষিণ অঞ্চলে স্থল নিম্নচাপ ছিল, এটা উত্তর পশ্চিম সরে গিয়ে এটা আজকে সকাল ৯টা এটা স্থল গভীর নিম্নচাপ হিসাবে যশোর এবং তৎসংলগ্ন এলাকা রয়েছে। এবং এই স্থল গভীর নিম্নচাপ প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি আগামী আরও ২৪ থেকে ৪৮ ঘন্টা এটা কন্টিনিউ করবে। পরশুদিন যে বৃষ্টি সারা দেশে বৃষ্টি অনেকটাই কমে যাবে। কক্সবাজারের বৃষ্টির মাত্রা কিছুটা কমে যাবে, তবে চট্টগ্রাম, খাগড়াছড়ি, তার ফেনী, লক্ষ্মীপুর, তারপরে আপনার ঢাকা সহ এইসব জায়গাতে আপনার আজকে সারাদিনই টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে রাজধানীতেও সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। এই মুহূর্তে আগারগাঁও এলাকায় আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্থল গভীর নিম্নচাপের অবস্থান ঠিক এই মুহূর্তে যশোর এবং এর আশপাশের এলাকায়। যদিও এর প্রভাবে দেশ জুড়েই বৃষ্টি হচ্ছে, রাজধানীতেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে খুব বেশি নয়, খুব গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে সকালে কয়েক দফায় ভারী বৃষ্টি হয়েছে। সকালের ভারী বৃষ্টির কারণে যারা কর্মক্ষেত্রে বের হয়েছিলেন তারা কিছুটা বিপাকে পড়েছেন। যদি বলে রাখা ভালো, গত কয়েকদিন রাজধানীতে ব্যাপক গরম ছিল, অর্থাৎ ভ্যাপসা গরম ছিল। সেই গরমটা কেটে গিয়েছে, মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। তবে রাজধানীতে যদি কক্সবাজারের সঙ্গে তুলনা করা হয়, কক্সবাজারে যেভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে, তার যদি কিছুটাও রাজধানীতে হয়, সেক্ষেত্রে রাজধানীবাসীর অভিজ্ঞতা আমরা জানি, তিক্ত অভিজ্ঞতা। কিছুটা বৃষ্টি হলেই একটানা জলবদ্ধতার তৈরি হয়, কিন্তু সেই যেহেতু ভারী বর্ষণ হচ্ছে না, সেক্ষেত্রে মানুষ এক্ষেত্রে কিছুটা স্বস্তি প্রকাশ করছে। পাশাপাশি আবহাওয়া অফিসের যে তথ্যটি আমাদের কাছে রয়েছে, সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় সব থেকে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে ২২৫ মিলিমিটার, এবং গতকাল সেটি এবং তার আগের দিন অর্থাৎ ১২ সেপ্টেম্বর সব থেকে বেশি বৃষ্টি হয়েছিল সেই একই জেলা কক্সবাজারে ৩৭৮ মিলিমিটার। এবং রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতেও বেশি বৃষ্টি হচ্ছে। রাজশাহীতে গত ২৪ ঘন্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আবহাওয়ার যে তথ্য রয়েছে তাতে এই যে বৃষ্টিপাত সেটি আজকে যেমন রয়েছে আগামীকালকে অব্যাহত থাকবে। তবে পরশু দিন থেকে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমে আসবে এবং এই যে ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টির প্রভাবে কতটুকু বন্যার আশঙ্কা রয়েছে এমন প্রশ্ন গণমাধ্যম কর্মীদের ছিল আবহাওয়া অফিসে। সেক্ষেত্রে আবহাওয়া অফিসের যারা দায়িত্বশীল রয়েছেন তারা যেটি বলছেন যে আভ্যন্তরীণ বৃষ্টির কারণে ১০ থেকে ১২% সম্ভাবনা থাকে বা রয়েছে বন্যার। তবে সার্বিকভাবে এই যে বৃষ্টি, সেই বৃষ্টিতে বন্যার আশঙ্কা তারা করছেন না, যদিও কিছুটা পানি বাড়ছে ফেনী, লক্ষ্মীপুর এবং যেসব জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে সেই জায়গাগুলোতে। এই ছিল আমার কাছে আবহাওয়ার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে। অন্য প্রসঙ্গ,
3 দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছে 5 সদস্যের মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রতিনিধি দল বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট। দলের নেতৃত্বে আছেন মার্কিন ট্রেজারি বিভাগের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। এদিকে ভারত হয়ে ঢাকায় আসার কথা আছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা সফরে রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দলটি। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার সহ গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর। মার্কিন ট্রেজারি বিভাগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জানানো হবে দেশের আর্থিক খাত সংস্কারের নানা দিক, চাওয়া হবে সহযোগিতাও। সকালে রাজস্ব ভবনে এক মতবিনিময়ের সভা শেষে একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। সভায় বিদেশি বিনিয়োগে মন্দার পূর্বাভাস দিয়ে সরকারি অর্থের অপচয় কমানোর তাগিদও দিয়েছেন তিনি। কর ফাঁকির প্রবণতা, রাজস্ব আদায়ে দীর্ঘসূত্রতায় এখন পর্যন্ত করযোগ্য মানুষের কম সংখ্যকই এসেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর করজালে। স্বাভাবিকভাবেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে এনবিআর। কর সংকট কাটিয়ে এমন পরিস্থিতির উন্নয়নে সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআর কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন অর্থ উপদেষ্টা। সভায় বিদেশি ঋণ নির্ভরতা কমাতে অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ দেন সালেউদ্দিন আহমেদ। এ সময় এনবিআর কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারছে না এমন আত্মসমালোচনা করে বিদ্যমান আইনগুলোকে ব্যবসা বান্ধব করার তাগিদ দেন এনবিআর কর্মকর্তারা। যে করদাতারা তারা রিস্ক নিয়ে তাদের সর্বস্ব বিনিয়োগ করে ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা ব্যবসা করছে, তারা আমাদের কর্মসংস্থান করছে, সরকারের জন্য একটা বড় কাজ করে দিচ্ছে। যে আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেওয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। আপনারা যদি ধর্মে বিশ্বাস করেন তাহলে আপনি খেয়াল করবেন যে এই জুলুমের দায় কিন্তু একান্তই আপনার। এ সময় অর্থ উপদেষ্টা জানান, আর্থিক ও রাজস্ব খাতের টেকসই সংস্কার নিশ্চিতে ঢাকায় সফররত মার্কিন ট্রেজারি প্রতিনিধি দলের সঙ্গে রোববার বৈঠকে বসবেন তিনি। ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা ফেস করছি, কিন্তু সবচেয়ে বড় কিন্তু অর্থনৈতিক। এবং কালকে ইউএস টিম হবে 6 জন প্রায়, খুব হাই লেভেলে। ওরা প্রথমেই হলো যে অর্থনৈতিক ইস্যু, সেই জন্য এই কালকে এগুলো নিয়ে ডিটেল আলাপ হবে, পরশু দিনও কিছুটা আলাপ হবে। সব ফ্রন্টে আমরা রাজস্ব সংস্কার এবং ওদিকে তো ব্যাংকিং আর্থিক সংস্কার আছে, অন্য রুল আছে, আমরা করব। এই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সভায় করদাতাদের অর্থের অপচয় যেন না হয় সেদিকেও নজর রাখার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গত 15 বছর বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে বিকেলে সমাবেশ করবে দলটি। চলছে প্রস্তুতি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু, সরাসরি যাচ্ছি তার কাছে। গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচনের জন্য গত 15 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের যে দাবি দেওয়াগুলো পূরণ এবং সেই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে তারা যে কর্মসূচি চালিয়ে আসছিল, সে সকল কর্মসূচির বিপরীতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রায় 40 লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। মোট সারা দেশে 1,38,071টি মামলা দায়ের করা হয়েছিল। একই সঙ্গে এই সময়ে বিএনপির 800 নেতাকর্মীকে গুম করা হয়েছে। কারাগারে গ্রেফতারের পর নির্যাতনে মৃত্যু হয়েছে শতাধিক নেতার। এমনকি বিভিন্ন সময় তৎকালীন আওয়ামী লীগের যে সকল দলীয় সংগঠনগুলো রয়েছে, ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, তাদের হাতে নির্যাতিত হয়েছে বিএনপির লাখো কর্মী। এবং আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে গত 15 বছরে নির্যাতিত, নিহত, গুম হওয়া বিএনপি নেতাকর্মীদের স্মরণে কিন্তু একটি গণতন্ত্র সমাবেশের অনুষ্ঠিত হবে বিকেল 3টায়। এবং সেই সমাবেশের কিন্তু এই মুহূর্তে আমরা প্রস্তুতি দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে। এই মুহূর্তে কিছুটা বৃষ্টি পড়ছে, তবে সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এই সমাবেশের যারা আয়োজক রয়েছেন বিএনপি নেতাকর্মীরা, তারা হচ্ছে যে সমাবেশের স্থলের যে
মঞ্চটি সেটি প্রস্তুত হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে শব্দ সংযোগ অর্থাৎ সাউন্ড মাইকিংয়ের যে সিস্টেমগুলো সেগুলো কাজ করা হচ্ছে। পাশাপাশি শেষ মুহূর্তে যে ইন্টারনেট সংযোগ এবং যে টেলিযোগাযোগ সংযোগ সেগুলো কিন্তু আরেকবার যাচাই করা হচ্ছে। এবং পাশাপাশি আজকের যে সমাবেশের আয়োজক কমিটি রয়েছেন তারা মঞ্চের ঠিক বিপরীত পাশে ক্যামেরার আওতায় বাইরে থাকে, আমরা দেখাতে পাচ্ছি না, তারা সেখানে অবস্থান করছেন। বিএনপির আজকের সমাবেশের আয়োজকের যারা রয়েছেন তারা। এবং যদি একটি বিষয় বলতে চাই যে গত 15 বছরে বিএনপির যে মামলা সংরক্ষণ এবং তথ্য সংরক্ষণের যে বিভাগটি তারা বলছেন যে উদাহরণ দিয়ে আমি বলতে চাই বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল শুধুমাত্র তার বিরুদ্ধে 450টি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার বিরুদ্ধে 180টি মামলা বিচারাধীন রয়েছেন এবং বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল তার বিরুদ্ধে 250-র বেশি মামলার আসামি তিনি। অর্থাৎ বিএনপি নেতারা বলছেন গত 15 বছর ধরে সাপ্তাহিক ছুটির 2 দিন ছাড়া সপ্তাহে প্রায় বাকি দিনগুলোতে তাদের বিচারিক আদালত এবং নিম্ন আদালতে তাদেরকে প্রতিনিয়ত হাজিরা দিতে হয়েছে মামলার কারণে এবং প্রায় প্রতিদিন প্রায় 3 থেকে 5টি মামলার তাদের হাজিরা দিতে হয়েছে এবং তাদের হেনস্থা হতে হয়েছে। এবং আজকে সেই সকল গত 15 বছরে সেই সকল নির্যাতিত, নিপীড়িত এবং গুম হওয়া বিএনপি নেতাকর্মীদের স্মরণে কিন্তু আজকের এই গণতন্ত্র সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তাকে ভারত থেকে ফিরিয়ে আনা সহজ হবে না বলে মনে করেন আইনজীবীরা। তারা বলছেন এজন্য দরকার ঢাকা দিল্লি কূটনৈতিক প্রচেষ্টা এবং বোঝাপড়া। চিফ প্রসিকিউটর বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলে পরোয়ানা জারির আবেদন করবেন তারা। তবে সবকিছু নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর। আফজাল হোসেনের রিপোর্ট। ও থানা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 12 সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয় 168টি। এর মধ্যে হত্যা মামলার সংখ্যা 147। এর মধ্যে ছাত্র জনতার আন্দোলন এবং 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা, গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে 15টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। শুরু হয়েছে তদন্ত। বিচারের জন্য প্রস্তুত করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ঘুরে ফিরে একটি প্রশ্নই সামনে আসছে, পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে এনে কি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ হলেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে। তবে তাকে ফিরিয়ে আনা না নির্ভর করবে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার হবে, কূটনৈতিক তৎপরতার অংশ হবে, সেটা সরকার যথাসময়ে গ্রহণ করবেন বলে আমরা মনে করি। আপাতত আমরা মনে করি যে ট্রাইব্যুনালটা গঠন হলে যখন ফর্মালি এখানে কোনো মামলা দায়ের হবে, অভিযোগ দায়েরটা হবে, তারপরে আমরা নেসেসারি অর্ডারস চাব এবং ট্রাইব্যুনালের সেই আদেশের আলোকে সরকার যদি কোনো পদক্ষেপ নিতে যান সেক্ষেত্রে ট্রাইব্যুনালের আদেশের আলোকেই সেটা হবে। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া মনে করেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে না, কেননা শুধু আইনি প্রক্রিয়ায় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কূটনৈতিক প্রচেষ্টা এবং দুই দেশের বোঝাপড়া। আমি বলছি না যে অসম্ভব, কিন্তু সেই ডিপ্লোম্যাটিক চ্যানেল, সেই আলাপ আলোচনা শুধুমাত্র গ্রেফতারি পরোয়ানা জারি করলেই আসলে তাকে ফিরিয়ে আনা যাবে বলে আমার কাছে মনে হয় না। সেটা ডিপেন্ড করবে দুই পক্ষের আলোচনার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভারসাম্যের উপরে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। 2013 সালে হওয়া এই চুক্তির আলোকে দুই দেশই বেশ কয়েকজন বন্দীকে প্রত্যর্পণ করেছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংরক্ষিত কোটায় বিগত সরকারের সময় শেখ হাসিনার গাড়ি চালক, মন্ত্রী, এমপি, আমলাদের নামে প্রায় 2000 প্লট বরাদ্দ দেওয়া হয়। রাজুক বলছে কোটায় প্লট বরাদ্দে সরকারের নির্দেশ মানতে বাধ্য ছিল প্রতিষ্ঠানটি। যদিও ক্ষমতার অপব্যবহার করে প্লট দেয়াকে বেআইনি বলছেন নগর পরিকল্পনাবিদ। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। পরিকল্পিত নগরী গড়ে তোলা আর সকলের বাসস্থান নিশ্চিতে রাজধানী জুড়ে বিভিন্ন প্রকল্পের আওতায় প্লট বরাদ্দ দিয়ে থাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সকল প্লট বরাদ্দের ক্ষেত্রে মানতে হয় নির্দিষ্ট নীতিমালা। তবে নির্দিষ্ট সংখ্যক প্লট বরাদ্দের ক্ষমতা সংরক্ষিত থাকে সরকারের হাতে, আর এ নিয়েই উঠেছে প্রশ্ন। ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময়ে সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি চালক, মন্ত্রী, এমপি, আমলা সহ নিজেদের পছন্দসই ব্যক্তিদের নামে বরাদ্দ দেওয়া হয় প্লট।
রাজুক থেকে পাওয়া তথ্য মতে গত কয়েক বছরে পূর্বাচল ঝিলমিল সহ 4টি প্রকল্পের আওতায় প্রায় 2000 প্লট বরাদ্দ দেওয়া হয়, যার মধ্যে শুধুমাত্র পূর্বাচলেই প্রায় 1000 প্লট বরাদ্দ দেওয়া হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে। সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দের কোনো এখতিয়ার নেই রাজুকের, এমনটি বলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা। পুরো প্রক্রিয়াটি সরকারের নির্দেশনা অনুযায়ী হয়েছে বলেও দাবি রাজুকের। সরকারের একটা বিশেষ ক্ষমতা রয়েছে, সেই বিশেষ ক্ষমতা বলে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বরাদ্দ দিতে পারে, সেটা প্লট বরাদ্দ বিধিমালাতেই রয়েছে। সেই এখতিয়ার কেবলমাত্র সরকারের। এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চয়েস করার কোনো এখতিয়ারই নেই। এ ধরনের প্লট বরাদ্দে রাজুকের নীতিমালার সংস্কার প্রয়োজন উল্লেখ করে নগর বিশেষজ্ঞ বলছেন, পছন্দসই ব্যক্তির নামে প্লট বরাদ্দ দেয়া নিশ্চিতভাবেই ক্ষমতার অপব্যবহার ও বেআইনি। রাজুক বিভিন্ন সময় সংরক্ষিত কোটা নাম দিয়ে একটা কোটা আছে, সেটা রাজুকের বিধিমালাতে আছে। সেই কোটা দিয়ে 10% প্লট বরাদ্দ দেওয়ার সুযোগ ছিল, কিন্তু এই কোটাটার অপব্যবহার হয়েছে। রাজুকের যেটা আইন, সেটা হচ্ছে আপনার যদি ঢাকা শহরে কোনো ফ্ল্যাট থাকে, তাহলে এই ধরনের প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়ার বিধিবিধান নেই। পুরো বিষয়টাই তৈরি করা হয়েছিল কাউকে খুশি করার জন্য। আমাদের যে সংবিধান যে আমাদের রাষ্ট্রকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার আসলে সেটা আমরা অপপ্রয়োগ। 2018 থেকে 2021 সালের মধ্যে বরাদ্দ হওয়া 285 প্লটের 149টি বরাদ্দ পান তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপি, দলীয় নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের আমলারা। ইতোমধ্যে পূর্বাচলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 60 কাঠা জমির বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। গত 5 আগস্টের পর থেকে অর্ধেকের নিচে নেমে এসেছে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইট। বাংলাদেশিদের ভিসা দেওয়ার হার কমিয়ে দেওয়ায় যাত্রী খরায় ভুগছে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। বিশ্লেষকরা বলছেন, ক্ষতি হচ্ছে দু দেশেরই। কূটনৈতিকভাবে সমস্যা সমাধানে সরকারকে পরামর্শ তাদের। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম থেকে ভারতগামী ফ্লাইটগুলোর যাত্রী খরায় ভোগার মোটামুটি ধারণা মেলে পরিসংখ্যানের দিকে নজর দিলেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টু কলকাতা রুটে সপ্তাহে 14টির জায়গায় যাচ্ছে মাত্র 7টি ফ্লাইট। ঢাকা টু চেন্নাই রুটে সপ্তাহে 4টি কমে যাচ্ছে 3টি। ঢাকা টু দিল্লি রুটে সপ্তাহে 7টির জায়গায় যাচ্ছে 4টি। অন্যদিকে ইউএস বাংলা ঢাকা টু কলকাতা রুটে 14টির জায়গায় চলছে মাত্র 6টি ফ্লাইট। ঢাকা চেন্নাইয়ের 11টির জায়গায় সপ্তাহে ঢাকা ছেড়ে যাচ্ছে মাত্র 5টি ফ্লাইট। যাত্রী খরায় বন্ধ হয়ে গেছে চিটাগং কলকাতা রুটের ফ্লাইট। এয়ারলাইন্সগুলো বলছে, এ বাস্তবতায় ভারতে ফ্লাইট পরিচালনা করতে গিয়ে ব্যয় তুলতেই হিমশিম খেতে হচ্ছে, আর তাই বাধ্য হয়ে কমাতে হয়েছে ফ্লাইটের সংখ্যা। সর্বাধিক ফ্লাইট পরিচালনা ছিল আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে বিভিন্ন গন্তব্য, লাইক ঢাকা থেকে কলকাতা, চিটাগং থেকে কলকাতা এবং ঢাকা চেন্নাই রুটে। ভিসা স্বল্পতার জন্য আসলে আমাদের এই ফ্লাইটগুলোকে রিডিউস করতে হয়েছে। মোটামুটি আমাদের 45-30% এরকম যাচ্ছে। পরিচালন ব্যয়টা আমরা মিনিমাইজ করছি, যে ফ্লাইট ফ্রিকোয়েন্সিটা কমায় নিয়ে আসছি। এই অবস্থার জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের কড়াকড়িকে দায়ী করছে এয়ারলাইন্সগুলো। খোঁজ নিয়ে জানা গেছে, 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ঢাকায় কিছুদিন ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারতীয় দূতাবাস। পরে সীমিত আকারে চালু করা হলেও বাংলাদেশিদের দেয়া হচ্ছে শুধুমাত্র চিকিৎসা ও জরুরি ভিসা। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় ভিসার নীতির এই কড়াকড়িতে ক্ষতি হচ্ছে বাংলাদেশ ভারত দুই দেশেরই। নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার আগেই কূটনৈতিকভাবে সমাধানের পরামর্শ দিয়েছেন তারা। এয়ারলাইনগুলোর উপরে একটা প্রভাব ডেফিনেটলি পড়েছে। এয়ারলাইনগুলোর জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট ছিল। আমরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না, কিন্তু ভারতীয় ব্যবসা কিন্তু প্রচুর ক্ষতি, তাদের এয়ারলাইনগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। উভয় দেশের যারা যথাযোগ্য কর্তৃপক্ষ আছেন, তারা এগুলো বিবেচনা করে আবার সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমি মনে করি। বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রুটে বর্তমানে ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশের বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, নভো এয়ার এবং ভারতের ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা এয়ারলাইন্স। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ সংকট কাটিয়ে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে স্বাভাবিক হতে শুরু করেছে ভোগ্যপণ্যের যোগান। এতে অধিকাংশ আমদানি পণ্যের দাম নিম্নমুখী। তবে এখনও বেচা কেনা কম বলে দাবি ব্যবসায়ীদের। অনেক বিশ্বাসের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত ভোগ্যপণ্যের সঙ্গে সমুদ্র ও স্থলবন্দর থেকে আমদানি হওয়া পণ্য বোঝায় সারি সারি ট্রাক, কাভার্ড ভ্যান। চলছে লোড আনলোডিং, মোকামগুলো ভর্তি বস্তায়। এমন কর্মচাঞ্চল্য দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে।
গত জুলাই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তন আর এরপরে বন্যার বিধ্বস্ততা কাটিয়ে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে দেশের এই বড় পাইকারি বাজারে। গত এক সপ্তাহের চেয়ে দাম নিম্নমুখী বেশ কিছু ভোগ্যপণ্যের। তবে এখনো তুলনামূলক চড়া দামের কারণে পাইকারিতে বেচাকেনা জমজমাট নয় বলে দাবি ব্যবসায়ীদের। বেচা বিক্রি কম, মাল থাকা সত্ত্বেও মানুষ কিনতে পারতেছে না। যেখানে আমরা সারাদিনে 50 বস্তা বা 100 বস্তা পর্যন্ত বিক্রির টার্গেট থাকে, সেখানে দাম কমলে বরঞ্চ সেটা 10 বস্তা আসে যায়। বিভিন্ন ধরনের সমস্যা ছিল, এখন কিছুটা কেটে উঠতে পারতেছি ইনশাল্লাহ। আশা করি আরও স্বাভাবিক হবে, পণ্যের দাম স্থিতিশীল চলে আসবে। আলু পেঁয়াজের আমদানি শুল্ক কমানোয় বাজারে সরবরাহ বেড়েছে, সেই সঙ্গে দাম কমেছে এই দুটি পণ্যের। এছাড়া কমতির দিকে রসুন ও আদার দামও। বন্যা দুর্গত এলাকার জন্য সবাই কিনে নিছে, বাজারে মাল ছিল না। এখন যেহেতু আবার মাল আসছে, আবার বাজারটা কমে গেছে। ইন্ডিয়ান পেঁয়াজটা কম আসতেছে, কম বলতে মানে দৈনিক আপনার এখানে 2-3 গাড়ি করে ঢুকে। এদিকে ডিউ অর্ডারের বিপরীতে মিলগুলো থেকে 2-1 দিনের মধ্যে তেল ও চিনির সরবরাহ পাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে বাজারে এই দুটি পণ্যের সরবরাহ স্বাভাবিক। তবে এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কমলেও সব ধরনের ভোজ্য তেলের দাম মণপ্রতি 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। চিনি বাজার কমতির দিকে, গতকাল থেকে আজকে চিনি বাজার মনের উপর 40 টাকা দর কমে গেছে। স্বাভাবিক সময়ে খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে 400 থেকে 500 পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করে। গেল এক মাসে নানা সংকট কাটিয়ে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের সরবরাহ বেড়েছে। ফলে দরদামে কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে, তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি নিত্যপণ্যের। এক্ষেত্রে সাধারণ মানুষের দাবি সরকারের কঠোর পদক্ষেপ নেয়ার। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হলো ই-পাসপোর্ট সেবা। শুক্রবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন করা হয়। আবেদনকারীরা 5 বছর বা 10 বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির 1 মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা যাবে। আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের 119তম দেশ হিসাবে বাংলাদেশে ই পাসপোর্ট সেবা চালু হওয়ার পর ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে এর কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার 46তম দূতাবাস হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদে ই পাসপোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এদিন দূতাবাসে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী, মিডিয়া ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স এস.এম. রকিবুল্লাহর সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ই পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদিকিন জানান, আবেদনকারীরা 5 থেকে 10 বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং 1 মাসের মধ্যেই ই পাসপোর্ট সরবরাহ করা হবে। জন্ম তারিখ এবং জন্মস্থান, এই 5টা তথ্য আপনার যদি আগের পাসপোর্ট, আপনার এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন এবং আপনার চাহিদাকৃত ই পাসপোর্টের তথ্যের মধ্যে মিল থাকে, তাহলে যে ডেলিভারি ডেট দেওয়া হবে তার আগেই আপনি আপনার হাতে পাবেন। যে কেউ এই পাসপোর্টটাকে এখন আর মেলিংয়ের বা এটাকে করতে পারবে না, এটা জালিয়াতি কোনো করতে পারবে না। অনুষ্ঠানে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্পের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উদ্বোধন শেষে কয়েকজন আবেদনকারীকে ই পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয়। এছাড়া এক আবেদনকারীর কাছে প্রথমবারের মতো ইলেকট্রনিক ট্রাভেল পাস সরবরাহ করে দূতাবাস। ই পাসপোর্ট সেবা দেওয়ার জন্য এরই মধ্যে রিয়াদ বাংলাদেশ দূতাবাসে 20টি বুথ স্থাপন করা হয়েছে। আমাদের পাসপোর্ট অনুযায়ী আকামার নাম আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারী বৃষ্টিতে আজও ডুবে আছে কক্সবাজার। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় ভোগান্তি চরমে। নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি, সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। মার্কিন রাজস্ব কর্মকর্তার নেতৃত্বে ঢাকায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিকেলে আসবেন ডোনাল্ড লু। জানানো হবে অর্থনৈতিক সংস্কারের নানা দিক, বললেন অর্থ উপদেষ্টা। এবং গ্রেফতারি পরোয়ানা জারি হলেও শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন হবে বলছেন আইনজীবীরা। বিচার নিশ্চিতে ঢাকা দিল্লি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।